ভারতের পানিতে ডুবল ফেনী, কুমিল্লা সহ দেশের 12 জেলা। 8 জনের মৃত্যু, পানিবন্দী 36 লাখ মানুষ। অনেক কই যাবো, কই কষ্ট জানবাছে না। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। না জানিয়ে ভারতের বাঁধ খুলে দেয়া অমানবিক মন্তব্য। তথ্য উপদেষ্টার স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে যাওয়ার দাবি ভারতের। গণহত্যার মামলায় রাজধানীর বনানী থেকে গ্রেফতার রশিদ খান মেনন। আদাবর থানায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা। গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ্যে বাধা নেই। হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়, রুল খারিজ। এবং আওয়ামী জাদুতে সম্পদের পাহাড়, সুনামগঞ্জের রতনের 15 বছরের সম্পদ বাড়ল 300 গুণ। বিপুল অর্থ আত্মসাৎ মেহেরপুরে খালেকের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত 12 জেলায়। ডুবেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর 8 স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার 108 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার, ধলাই নদীতে 33 সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার 188 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাবো, কই কষ্ট জানবাছে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও 14 গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল 2 মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 99টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কে বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক। টানা 5 দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার 4 উপজেলার অন্তত 30,000 মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। 7 দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অর্ধারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমাদের তার লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির ঠেলায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে সৃষ্ট বন্যায় এখন ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ৮ জন। এদিকে বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে স্পিড বোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে BIWTA। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সব ধরনের বিপদসীমা অতিক্রম করে গ্রামের পর গ্রাম ভাসছে অথই পানির নিচে। বন্যায় 40,840 পরিবারের 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে BIWTA চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে 3টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত, সেটি আমরা আরো 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো আমরা। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হচ্ছেন। ছোটন, এই যে কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি পড়ছে, চারিদিকে বন্যা থই থই করছে, আসলে আপনি জানাবেন ভোলার এখন কি অবস্থা দেখছেন, আর বন্যা দুর্গতরা নিরাপদে পৌঁছেছে কিনা, সবকিছু মিলে জানাবেন। লিনিয়া, আজকে কিন্তু 8 দিন ধরে এই যে বলা যায় যে জোয়ারের পানির যে দুর্ভোগ, সেটি কিন্তু উপকূলের বাসিন্দা পোয়াচ্ছেন এবং গত 24 ঘন্টায় মেঘনার পানি দৌলতখান পয়েন্টে কিন্তু 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তজুমউদ্দিন পয়েন্টে যেটি প্রবাহিত হয়েছে 85 সেন্টিমিটার উপরে। অর্থাৎ গতকালকের তুলনায় বলা যায় কিছুটা পানি কমেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। এখনো বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। মানুষের ঘর বাড়ি, বাড়ির আঙিনা সহ রাস্তাঘাট সহ অনেক স্থাপনা যেগুলো বাঁধের বাইরে রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। যদিও ভারতীয় যে উজানের পানির ঢল, সেটির প্রভাব এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে পুরোপুরি পড়েনি, তবে আগামী 2-1 দিনের ভারতীয় পানির যে প্রভাব, সেটি ভোলার উপকূল প্রবাহিত প্রভাব পড়তে পারে এবং সেই ক্ষেত্রে যে স্থায়ী যে জলাবদ্ধতা, স্থায়ী যে বন্যা, সেটির সৃষ্টি হতে পারে, এমনটি আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে করা হয়েছে। এই যে পানি এখন যে উপকূলে উঠছে এবং মানুষের যে দুর্ভোগ পোয়াচ্ছে, সেই বিষয়ে আমরা একটু পানিবন্দী মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনাদের এখানে পানি ওঠে কিনা, আপনাদের কোনো দুর্ভোগ পোয়াচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম। ওঠে পানি, আজ 7-8 দিন ধরে পানি উঠতে আছে নামতে আছে। মানে আমরা ঘর বাড়ি সব তলায় গেছে, রান্না বান্না করতে পারি না, হাঁটতে চলতে পারি না, বহুত দুর্ভোগ।
একদম তলায় সব ইয়ে গেছে স্যার। গরু বাছুর সব রাখতে বহুত মুশকিল, ছাগল গরু সব রাখতে মুশকিল। ধন্যবাদ লিনিয়া। যেমনটি শুনছিলেন যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগের কথা, আমার সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে এই যে পরিস্থিতি চলমান, এই যে বন্যা পরিস্থিতি, সেটি তারা পর্যবেক্ষণ করছেন এবং উপজেলা পর্যায়ের নির্বাহী কর্মকর্তাদের কিন্তু বিষয়টি মনিটরিং করতে বলেছেন এবং তিনি বলছেন যে যদি এটি স্থায়ী বন্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা যে দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সহায়তার দিবেন এমনটি বলছিলেন। একই সাথে তারা যে প্রস্তুতি সেটি নিয়েছেন, তিনি বলছিলেন যে স্বাস্থ্য বিভাগকেও বিষয়টি মনিটরিং রাখতে বলা হয়েছে এবং তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন, শুধুমাত্র তারা অপেক্ষা করছেন যে এটি আরো খারাপের দিকে যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলছিলেন। এবং আমরা সকালে আজকেও ঘুরেছি উপকূলের যে সমস্ত জনপদ রয়েছে, বিশেষ করে বাঁধের বাইরে রয়েছে যে সমস্ত জনপদ, নিচু এলাকায় যে সমস্ত জনপদ রয়েছে সেসব এলাকায় ঘুরেছি এবং মানুষের জন্য কিন্তু আসলে ত্রাণের জন্য অনেকটা বলা যায় যে হাহাকার চলছে, কারণ অনেকেই কিন্তু রান্না বান্না করতে পারছেন না, ঘর থেকে বের হতে পারছেন না, প্রয়োজনীয় যে চাহিদা সেগুলো আসলে মেটাতে পারছেন না, কারণ এই যে পানি 2 দফা পানি কিন্তু উঠে থাকে উপকূলীয় জেলা বলায়। সকালে 1 দফা ওঠে এবং বিকালে 1 দফা ওঠে এবং এই পানির স্থায়িত্ব কিন্তু থাকে গড়ে 3 থেকে 4 ঘন্টা এবং কিছু এলাকায় পানি নেমে গেল, বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সে সমস্ত মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এবং 8 দিন ধরেই কিন্তু লিনিয়া এই যে মানুষের যে দুর্ভোগ সেটি পোহাতে হচ্ছে এবং মানুষজন কিন্তু বলছিল তাদের যে এই দুর্ভোগ লাঘবে যদি বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারা বিশেষ করে এই জোয়ারের পানি থেকে তারা কিছুটা রক্ষা করবেন এবং একই সাথে তারা বলছিলেন যে যেহেতু তাদের এলাকাগুলোতে খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, তো সেই হিসেবে তারা ত্রাণ সহায়তাও কিন্তু চেয়েছেন। তো লিনিয়া এ ছিল আমার কাছে যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে ভোলার উপকূলের যে নির্মাঞ্চল যে প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই আসলে সবাই সাবধানে থাকুক, নিরাপদে থাকুক। দর্শক, ছোটন আমাদের সহকর্মী ভোলা থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গত এলাকায় ত্রাণ কাজে সমন্বয় করবেন উপদেষ্টারা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। এই সময় আরও 2 উপদেষ্টা নাহিদা হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। আগাম সতর্ক বার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন উপদেষ্টারা। শামীম আক্তারের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ানা হাসান। বন, পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনের কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ হাসান জানান, ভারত কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। সভায় বেশ কয়েকটি কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, ছাত্র আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা ও সহযোগিতা কমিশন গঠন সহ জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণের বিষয়ে নীতিমালা করা হবে। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেয়া হয়নি এমন দাবি জানিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান তিনি। পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 12 জেলায় হঠাৎ বন্যায় এ পর্যন্ত 36 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই সময় প্রণয় ভার্মা গত বছর 16 লাখ বাংলাদেশের ভারতে ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন। হঠাৎ করে যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নির্মাঞ্চল। বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার সহ নির্মাঞ্চলে সড়ক ডুবে বন্ধ রয়েছে যানবাহন। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি ও দোকানপাটে। জলজটের ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী ও দূরপাল্লার যাত্রীরা। এ কে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। সড়ক জুড়ে থই থই পানি, কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর সমান। সকাল থেকে ভারী বৃষ্টিতে এমনই রূপ ধারণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের নির্মাঞ্চল। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 141.8 মিলিমিটার বৃষ্টিপাত। মরার উপর খানার ঘা হিসেবে যোগ হয়েছে জোয়ারের পানি। ডুবেছে বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ ও চকবাজার সহ অনেক এলাকা। হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি হয়ে গেছে, ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানি আর পানি, পানি ছাড়া আর কোনো কিছু দেওয়া হবে না। এখানে পানি সবসময় পানি উঠে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, সিএনজি বন্ধ। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে। স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা। আমি যাচ্ছি চাকরিতে, এখন যাওয়ার সময় দেখতেছি পানি উঠে গেছে, যার কারণে এখন দোকানে খুলতে পারতেছি না। এখন পানির কারণে যেতেও পারতেছি না, এখানে বেজে যাচ্ছি। বেশি পানির জন্য রাস্তা তুলতে পারি না, তো যে এতখানি করে পানি রাস্তায়, এর মধ্যে মানুষ নেই, কেউ নেই। নগরবাসীর অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজে সমন্বয় না থাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে, নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় মামলা করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনের নাম উল্লেখ করে একই থানায় 500 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ছাত্র আন্দোলন চলাকালীন নানা বক্তব্য দিয়েও সমালোচিত হন ব্যারিস্টার সুমন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ্যে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য 8 বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ, কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আদালত বলেছেন আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। আমরা আজকে মনে হচ্ছে যে ন্যায় বিচার পেয়েছি। কনস্টিটিউশনাল রাইটস, যে রাইটসগুলা আপনার প্রিজার্ভ করার জন্য, সমুন্নত রাখার জন্য আইনজীবী সমাজ কাজ করেন, আমরা কাজ করি আদালতে আইনজীবী হিসাবে। আজকে সেই রাইটসটা প্রিজার্ভ হয়েছে। আলোচনার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারি গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রাক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের 3 সদস্যের কারিগরি দলের প্রধান রোরি মুগোভেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে জাতিসংঘ পাশে থাকতে চায় বলেও জানান তিনি। এম এ আজিমের রিপোর্ট। জাতিসংঘের 3 সদস্যের কারিগরি দল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে। Really hold some preliminary discussions, exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারকে এগিয়ে নিতে তারা একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছে বলে জানান। To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions and advancing human rights. 3 সদস্যের এই প্রতিনিধি দলটি তদন্ত দল নয় উল্লেখ করে রোরি মুঙ্গোভেন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করাই তাদের কাজ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এদিকে ইলিশের বাজার দর জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, আপনি নিশ্চয়ই শুনছেন বাজারে তো সব মাছের দামই বেশি। আপনি জানাবেন ইলিশের দাম কি কিছুটা কমেছে নাকি আবারও বেড়েছে? ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে কিনা? লিনিয়া, আসলে ভারতে ইলিশ রপ্তানির বন্ধ যে হয়েছে সে খবরের পরে আমরা জেনেছিলাম যে বাজারে ইলিশের দাম কমেছে এবং সবাই কিন্তু বলছে যে যারা আজকে বাজারে এসেছেন সবাই সেই খবরই বাজারে এসেছিলেন এবং বাজারে এসে কিন্তু তাদের সেই প্রত্যাশাটি পূরণ হচ্ছে না। আমরা এই মুহূর্তে যদি বাজারের চিত্রটি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু একটু বড় সাইজের যে ইলিশ সেটি কেনার জন্যই এখানে এসেছিলেন, কিন্তু বাজারে যে প্রত্যাশিত দাম নিয়ে তারা চিন্তা ভাবনা করে এসেছিলেন সেই প্রত্যাশিত দাম কিন্তু মিলছে না। কারণ বড় সাইজের যে ইলিশগুলো সেগুলো কিন্তু আজকেও আমরা দেখেছি 1800 থেকে 2000 এমনকি 2200 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে ইলিশগুলো এবং সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা বলছে তারা কিন্তু প্রত্যাশা করেছিল 1200 থেকে 1500 টাকার মধ্যে তারা ইলিশ কিনবেন এবং সেই যে খবরটি সেটি কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রচারণা সেটিকে কেন্দ্র করেই কিন্তু বাজারে সবাই এসেছেন এবং
সেই জায়গা থেকে আমরা কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলেছি যে ইলিশের দাম কমার যে খবর সেটি কেন বাজারে পড়ছে না। দর্শক, সবজির বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। লালমনিরহাট থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, বাজারে তো অস্থিরতা কোনোভাবেই কাটছে না। আসলে সবজির সরবরাহ এখন এই মুহূর্তে কেমন দেখছেন? বাজারে এসে আসলে ক্রেতারা কি বলছেন? লিনি, আসলে লালমনিরহাটে কিন্তু সবজির সরবরাহ অনেকটাই আসলে কমে এসেছে। কমে আসার কারণ হিসেবে কিন্তু কৃষকদের যে কিছুদিন আগে হঠাৎ দুদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু সবজি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে সবজির সরবরাহ কমে আসার কারণেই কিন্তু সবজির দাম এখনো আসলে নাগালে, কৃষকদের নাগালে, ভোক্তাদের নাগালে আসেনি। আরেকটি বিষয় জানাতে চাই যে সড়কে কিন্তু আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছে এবং বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট কিন্তু নেই। তবে সিন্ডিকেট এবং চাঁদাবাজি না থাকলেও সবজির দাম যে অবস্থায় রয়েছে সেটি কিন্তু এখনো যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের আসলে নাগালের বাইরেই রয়েছে। আমরা যদি একটু জানাতে চাই যে আলু কিন্তু এখন পর্যন্ত 50 থেকে জাত বেঁধে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বেগুন প্রায় 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। নানা ধরনের সবজি যে রয়েছে সেই সবজিগুলো কিন্তু এখনো সরবরাহ কম থাকার কারণে দাম আসলে এখনো কি নাগালের বাইরে রয়েছে। একটু দাম নিয়ে যদি বলতে চাই যে বর্তমানে কিন্তু প্রচুর বই যে সবজিটা রয়েছে সেই সবজিটা 40 টাকা, পেঁপে 30 টাকা, রসুন 180 টাকা দরে বিক্রি হচ্ছে। আর করলা কিন্তু এখনো 70 টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ভোক্তারা যেটি বলছেন যে এখনো তাদের হাতের নাগালের বাইরে সবজির দাম। আর যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে সরবরাহ কমই কিন্তু এই সবজির দাম না কমার জন্য দায়ী। আর আরেকটি বিষয় হচ্ছে যে পাইকারি যে বাজারগুলো রয়েছে, এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের গোশালা বাজারে। এই গোশালা বাজারটি কিন্তু একটি পাইকারি বাজার। এই পাইকারি বাজারে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা বেশি দামে ক্রয় করার কারণেই কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং খুচরা বিক্রেতাদের কাছে দাম বেশি বিক্রি রাখার কারণেই খুচরা বিক্রেতারা আবার ভোক্তাদের কাছ থেকে বেশি টাকা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে এই সবজির দাম না কমার জন্য আসলে কেন সবজির দামটি কমছে না? সবজি জিনিসটা ভাই আমদানির উপর, আমদানি বেশি তো দাম কম, আমদানি কম দাম বেশি। যদি আমাদের সবজি আমদানি হয় তো দাম কমে যাবে ভাই, আমদানি যদি বেশি হয় দাম কমে যাবে, আমদানি এখন কম তার জন্য ভাই দাম বেশি। বর্তমানে কোন কোন সবজির দাম কমছে এবং বাজারে তো সিন্ডিকেট নেই, চাঁদাবাজি নেই সড়কে, তাহলে দাম কম না কমার কারণটা? দাম কম দিছে, পেঁপের দাম কম দিছে, গুলোর দাম কম দিছে, এগুলো বাইরে থেকে আসে। আর স্থানীয় মালের দাম বেশি, শশার দাম যেমন বাইরে থেকে আসে, শশার দাম, শাকসবজির দাম কম, শশার দাম কম, যেগুলো বাইরে থেকে আসে আমাদের মাল। আগে রাস্তায় অনেক কিছু চাঁদাবাজি করতো, এখন নাই এইসব। বাজারও সিন্ডিকেট ছিল, এখন নাই, এজন্য অনেক মালের দাম কম, শশার দাম কম, পেঁপের দাম কম, তারপর আপনার মূলার দাম কম, লাউয়ের দাম কম। আর স্থানীয় মালের দাম একটু বেশি, আমদানি কম তার জন্য দাম বেশি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে লিনি, আমি যদি আপনাকে একটু বলতে চাই যে সড়কে চাঁদাবাজি কম থাকার কারণে, না থাকার কারণে এবং বাজারে যে সিন্ডিকেট ছিল সেটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু কিছু সবজির দাম কমেছে। তবে যে সবজিগুলোর আমদানি আসলে কম, অর্থাৎ যোগান কম, সেই সবজিগুলোর দাম কিন্তু আসলে এখনো যারা ভোক্তা রয়েছেন তাদের নাগালের বাইরে রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। ছিলেন বিআরটিএর টেলিফোন বিভাগের কর্মকর্তা, বনে গেলেন শত কোটি টাকার মালিক। টানা 15 বছর সুনামগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন। সেই সুবাদে গড়ে তোলেন অঢেল সম্পদ। নিজের নামে জমি কমলেও স্ত্রীর নামে বেড়েছে প্রায় 300 গুণ। এরই মধ্যে তদন্তে নেমেছে দুদক, সেই সাথে সাবেক এমপিকে দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মেহেদী হাসানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। জগন্নাথপুর উপজেলায় বিআরটিএর টেলিফোন বিভাগে কর্মজীবন শুরু করেন মোয়াজ্জেম হোসেন রতন। রাজনীতিতে যুক্ত না থেকেও হঠাৎই 2008 সালের নির্বাচনে পেয়ে যান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। বনে যান সুনামগঞ্জের 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য।
এরপর টানা 3 বার সংসদ সদস্য হন রতন। গড়ে তোলেন সম্পদের পাহাড়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাসিন্দা বিকাশের 2 একর 5 শতাংশ জায়গার বিনিময়ে কোনো টাকা দেননি সুনামগঞ্জ 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে আরও 33 শতাংশ জায়গা রতনের নামে লিখে না দেওয়ার নির্যাতনের শিকার হন বিকাশ। তার অভিযোগ, সাবেক এই এমপির নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায়। উনার বড় ভাইকে দিয়ে আমার উপর হামলা করান, আমি কেন জমি করে দিই না, আর আগে আমি টাকা কিভাবে পাই, এইসব উল্টাপাল্টা কথা বলে উনার বড় ভাইকে দিয়ে উনি আমার উপর হামলা করান। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি শুরু করেন তিনি। গড়ে তোলেন অঢেল সম্পদ। স্ত্রী মাহমুদা হোসেন লতার নামেও করেছেন অর্থ সম্পদ। নিজ উপজেলায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি হাওর বাংলা ও পায়েল ভিউ। চাঁদকাটা নামে একটি নদী আছে, প্রচুর লুটপাট হয়েছে, বিভিন্ন চাঁদা আদায় হয়েছে, কুটগাড়িতে চাঁদা আদায় হয়েছে, হাটে ঘাটে চাঁদা আদায় হয়েছে। ছিল যত বালু মহল ছিল, যত ঘাট ছিল, সবগুলাতে ওনার ব্যবসা ছিল। গভর্নমেন্ট রুলস অমান্য করেছেন। 6 টাকাটা উনি যারা ইজারাদার ছিল তাদেরকে দিয়ে 15 টাকা 20 টাকা উত্তোলন করিয়েছেন। নদীমহল সহ মানুষের ভূমি দখল সহ যাবতীয় লুটতরাজ করে, হাওর রক্ষাবাদের টাকা সহ যাবতীয় লুটতরাজ করে উনি নিজের স্বর্ণমহল গড়েছেন ঠিকই, কিন্তু জনগণের কোনো উপকার করেন নাই। তবে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুর্নীতি দমন কমিশন। তাহিরপুর এলাকায় বিন্দু পরিমাণ কোনো স্কুল, কলেজ, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন করে নাই। দুর্নীতির মামলা অলরেডি চলতেছে। ওনার পত্রপত্রিকা আমরা দেখেছি, ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সুতরাং এই যে আমাদের সম্পদগুলো লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে উনি যে 1000 কোটি টাকা মালিক হয়েছে, অবশ্যই এটা তো বিচারের আওতায় আনা দরকার। নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রতন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রঞ্জিত চন্দ্র সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।